প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ। জাতীয় আয় ও এর পরিমাপ এটা নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। এখন দেখো, জাতীয় আয় ও এর পরিমাপ এটা নিয়ে আমাদের আলোচনা করতে গেলে এই জিনিসগুলো জানা দরকার। জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মানে মোট দেশজ উৎপাদন। জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম মানে মোট জাতীয় আয়। এনএনআই, নিট ন্যাশনাল ইনকাম মানে নিট জাতীয় আয়। সিসিএ, ক্যাপিটাল কনসামশন অ্যালাউন্স। এখন দেখো, জাতীয় আয় এই আলোচনা করতে গেলে এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। জিডিপি মানে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনআই গ্রোস ন্যাশনাল ইনকাম, এমএনআই নিট ন্যাশনাল ইনকাম, সিসিএ ক্যাপিটাল কনসামশন অ্যালাউন্স। এখন এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। এই জিনিসগুলো সম্পর্কে ধারণা না রাখলে বুঝবে না। এখন দেখো, জাতীয় আয়টা কি, এইটা সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করে নেই। একটি দেশের জাতীয় আয়ের ধারণা থেকে সে দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায়। একটি দেশের জাতীয় আয়ের ধারণা থেকে সে দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায়। অর্থাৎ দেশটি কি উন্নত, উন্নয়নশীল, অনুন্নত এ সম্পর্কে ধারণা করা যায়। দেশটি কি উন্নত না উন্নয়নশীল না অনুন্নত এ সম্পর্কে ধারণা করা যায়। কোনো দেশের জাতীয় আয় কত তা জানার জন্য জাতীয় আয় পরিমাপ করতে হয়। এখন কোন দেশের জাতীয় আয় কত তা জানার জন্য জাতীয় আয় পরিমাপ করতে হয়। এখন দেখো, জাতীয় আয়ের ধারণা সমূহ। জাতীয় আয়ের ধারণা সমূহ। জাতীয় আয়ের ধারণা সমূহ দেখো, একটা হচ্ছে মোট দেশজ উৎপাদন, মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয়, আর একটা হচ্ছে নিট জাতীয় আয়। এখন দেখো, জাতীয় আয়ের ধারণা সমূহ। মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয়, নিট জাতীয় আয়। মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয়, নিট জাতীয় আয়। এখন আমরা এই তিনটে নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমটা দেখো, মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে
মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। জিডিপি মানে কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা একটু আগে আমি তোমাদের শিখিয়েছি। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে আর কি একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। এখন মোট দেশজ উৎপাদন কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। দেখো একটা উদাহরণ, মনে করি বাংলাদেশের অভ্যন্তরে বছরে 3টি দ্রব্য উৎপাদিত হয়। বাংলাদেশের অভ্যন্তরে অনেক দ্রব্য, আমরা এখানে ধরে নিলাম মনে করি 3টি দ্রব্য উৎপাদিত হয়, যেমন 100 কুইন্টাল ধান, 1000 কুইন্টাল জামা, 1000টি জামা এবং 1000টি কলম উৎপাদিত হয়। 100 কুইন্টাল ধান উৎপাদিত হয়, 1000টি জামা উৎপাদিত হয় এবং 1000টি কলম উৎপাদিত হয়। জিডিপি 100 কুইন্টাল ধান গুণ ধানের বাজার দাম, আবার 1000টি জামা গুণ জামার বাজার দাম, আবার 1000টি কলম গুণ কলমের বাজার দাম। এভাবে কোনো দেশের উৎপাদিত সকল দ্রব্যের পরিমাণকে নিজ নিজ দাম দ্বারা গুণ করে তার সমষ্টি বের করে জিডিপি নির্ণয় করা হয়। তবে ধান থেকে যদি চূড়ান্ত দ্রব্য হিসাবে চাল তৈরি হয় তাহলে আমাদেরকে হিসেবের সময় ধানের বদলে চাল উৎপাদন এবং চালের দামকে হিসাব নিতে হবে। এখন দেখো, ধানটা থেকে চালটা হয়েছে চূড়ান্ত দ্রব্য। এখন যদি দেশে ধান উৎপাদিত হয় এবং ধান থেকে যদি চূড়ান্ত দ্রব্য হিসাবে চাল তৈরি হয় তাহলে হিসাবের সময় আমাদের ধানের পরিবর্তে চালের হিসাব করতে হবে, ধানের পরিবর্তে চালের হিসাব দেখাতে হবে। তাহলে এখন মোট জাতীয় আয়, মোট দেশজ উৎপাদন কি? একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। আচ্ছা, এরপর দেখো মোট জাতীয় আয়। মোট জাতীয় আয়, মোট জাতীয় আয়টা কি? দেখো, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বা জিএনআই বলে। জিএনআই মানে গ্রোস ন্যাশনাল ইনকাম। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছর বলতে কি বোঝায়? আমাদের দেশে আর্থিক বছর কখন শুরু হয়? 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত আমাদের দেশে আর্থিক বছর ধরা হয়। 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত আমাদের দেশে আর্থিক বছর ধরা হয়। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। এখন যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা, চূড়ান্ত দ্রব্য কি? যেমন ধান থেকে যদি চাল তৈরি হয় চালটা হয়েছে চূড়ান্ত দ্রব্য। গম থেকে যদি রুটি তৈরি হয় রুটিটা হয়েছে চূড়ান্ত দ্রব্য। আখ থেকে যদি চিনি তৈরি হয় চিনিটা হয়েছে চূড়ান্ত দ্রব্য। এইভাবে চূড়ান্ত দ্রব্যের বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। মোট দেশজ উৎপাদনের সাথে নিট উপাদান আয় যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায়। কি? মোট দেশজ উৎপাদনের সাথে নিট উপাদান আয় যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায়। নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এই দুয়ের বিয়োগফলকে বোঝায়। এখন দেখো, নিট উপাদান আয় বলতে কি বোঝায়? এখানে বলা হয়েছে মোট দেশজ উৎপাদনের সাথে নিট উপাদান আয় যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায়। এখন নিট উপাদান আয়টা কি? একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এই দুয়ের বিয়োগফলকে বোঝায়। এখন মনে করো বাংলাদেশের নাগরিকরা বিদেশে বিনিয়োগ করে এবং বিদেশে শ্রম দিয়ে বছরে 100 কোটি টাকা ইনকাম করলো, 100 কোটি টাকা আয় করলো। আবার পৃথিবীর বিভিন্ন দেশের লোক বাংলাদেশে বিনিয়োগ করে এখান থেকে তারা 80 কোটি টাকা আয় করলো।
তাহলে বাংলাদেশ বিদেশে বিনিয়োগ করে আয় করলো কত? 100 কোটি টাকা। আর বাংলাদেশের বিভিন্ন দেশের নাগরিকরা বিনিয়োগ ও শ্রম দিয়ে আয় করলো কত? 80 কোটি টাকা। 100 কোটি টাকা আর 80 কোটি টাকার পার্থক্য কত? 20 কোটি টাকা। 100 কোটি টাকা আর 80 কোটি টাকার পার্থক্য হইল 20 কোটি টাকা। এই 20 কোটি টাকাই হলো নিট উপাদান আয়। এই 20 কোটি টাকাই হলো নিট উপাদান আয়। দেখো তোমাদের আর একবার বলি, মনে করো বাংলাদেশের নাগরিকরা বিদেশে বিনিয়োগ করে এবং বিদেশে শ্রম দিয়ে বছরে 100 কোটি টাকা আয় করল। বাংলাদেশ নাগরিকরা পৃথিবীর বিভিন্ন দেশে, একটা নির্দিষ্ট দেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে। আবার ওই রকম একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকরা বাংলাদেশে বিনিয়োগ করে এবং শ্রম দিয়ে 80 কোটি টাকা আয় করল। বিদেশ থেকে আমরা আনতেছি কত? আমরা পাচ্ছি 100 কোটি টাকা, আর আমাদের বিদেশি নাগরিক যারা আছে তাদের দিতে হচ্ছে 80 কোটি টাকা। তাই এই 100 কোটি টাকা আর 80 কোটি টাকার বিয়োগফল যেটা, 100 কোটি টাকার আর 80 কোটি টাকার বিয়োগফল যেটা, বিয়োগফল কত হয়? 20 কোটি টাকা। এই 20 কোটি টাকা হয়েছে নিট উপাদান আয়। এই 20 কোটি টাকা হয়েছে আমাদের নিট উপাদান আয়। এই পরিমাণটি ঋণাত্মক হলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে কম হবে। এই পরিমাণটি যদি ঋণাত্মক হয় তাহলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে কম হবে। ঋণাত্মক মানে মনে করো আমরা 100 কোটি টাকা আয় করছি, বিদেশিরা আমাদের দেশ থেকে 110 কোটি টাকা আয় করে নিয়ে গেছে, তাহলে এখানে আমাদের 10 কোটি টাকা ঘাটতি হলো, এটা হচ্ছে ঋণাত্মক। আর যদি ধনাত্মক হয় তাহলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে বেশি হবে। আর যদি এই নিট উপাদান আয়টা ধনাত্মক হয় তাহলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে বেশি হবে। বাংলাদেশ বর্তমানে দ্বিতীয়টি সত্য। দ্বিতীয়টি কোনটা? ধনাত্মক। আমাদের বাংলাদেশে বর্তমানে দ্বিতীয়টি সত্য। তাহলে মোট জাতীয় আয় বলতে কী বোঝায়? কোনো নির্দিষ্ট সময় সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। আর একটা নিট উপাদান আয় বলতে কী বোঝায়? নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে, এ দুইয়ের বিয়োগফলকে বোঝায়। তাই নিট উপাদান আয় বলতে বোঝায় একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে মানে ওই দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে, এ দুইয়ের বিয়োগফলকে বোঝায়। এখন আর একটা প্রশ্ন হতে পারে, মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে কম হবে কখন? কখন মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে কম হবে? এখন এই নিট উপাদান আয় যদি ঋণাত্মক হয়, নিট উপাদান আয় যদি ঋণাত্মক হয় তাহলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে কম হবে। আর কখন মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে বেশি হবে? নিট উপাদান আয় যদি ধনাত্মক হয় তাহলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে বেশি হবে। এরপরে দেখো নিট জাতীয় আয়। নিট জাতীয় আয় জিএনআই, জিএনআইতে হয় নিট ন্যাশনাল, জিএনআই না এনএনআই, এনএনআইতে হবে নিট ন্যাশনাল ইনকাম। কোনো জাতির মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অপচয় পূরণ ব্যয়, এই ক্যাপিটাল কনসামশন অ্যালাউন্সমেন্ট বা ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে কোনো জাতির মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অপচয় পূরণের ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে। মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয় বলতে মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয় বলতে উৎপাদন ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয় তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করা হয় তা বোঝায়। এখন মূলধন ব্যবহারজনিত অপচয়, মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয় বলতে কী বোঝায়? উৎপাদন ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয় তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে বোঝায়।
এখন দেখো আমরা এখানে আজকে কি নিয়ে আলোচনা করলাম? জাতীয় আয় ও এর পরিমাপ, জাতীয় আয় ও এর পরিমাপ এবং জাতীয় আয়ের ধারণাসমূহ। তাহলে জাতীয় আয়ের ধারণাসমূহকে মোটামুটি এখানে কয় ভাবে দেখানো হয়েছে? 3 ভাবে। একটা হয়েছে মোট দেশজ উৎপাদন, আর একটা হয়েছে মোট জাতীয় আয়, আর একটা নিট জাতীয় আয়। এখন এটা তোমরা পড়বে। এরপর আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, মোট দেশজ উৎপাদন পরিমাপ পদ্ধতিসমূহ। মোট দেশজ উৎপাদন পরিমাপ পদ্ধতিসমূহ। মোট দেশজ উৎপাদন পরিমাপ পদ্ধতিসমূহ। 1 নম্বরে উৎপাদন পদ্ধতি। দুই নম্বরে আয় পদ্ধতি। তিন নম্বরে ব্যয় পদ্ধতি। এখন দেখো মোট দেশজ উৎপাদন বা যেটাকে বলে জিডিপি। মোট দেশজ উৎপাদন বা যেটাকে বলে জিডিপি। এই জিডিপি পরিমাপ করার কতগুলো পদ্ধতি আছে। পদ্ধতিগুলো হইল, মোট দেশজ উৎপাদন বা জিডিপি মূলত 3 ভাবে পরিমাপ করা যায়, যথা উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি ও ব্যয় পদ্ধতি। এখন মোট দেশজ উৎপাদন বা জিডিপিকে মূলত কয়ভাবে পরিমাপ করা যায়? 3 ভাবে। যথা একটা হচ্ছে আয় পদ্ধতি, প্রথমটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, 2 নম্বরে আয় পদ্ধতি এবং 3 নম্বরে ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। এখন উৎপাদন পদ্ধতিটা কি দেখো? একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত থাকে। এসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। এই সব খাত থেকে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ণয় করা হয়। বাংলাদেশে অর্থনীতিতে 15টি খাতে বিভক্ত করা হয় এবং খাতওয়ারি উৎপাদন মূল্য নির্ধারণ করা হয়। বাংলাদেশের অর্থনীতিকে কয়টি খাতে বিভক্ত করা হয়? 15টি খাতে। এবং এই খাতওয়ারি এটা নির্ণয় করা হয়। এই 15টি খাতের মধ্যে যেমন দেখো,
প্রথম আছে কৃষি ও বনজ সম্পদ, তারপর মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, শিল্প, হ্যাঁ, পাইকারি, খুচরা বিপণী, বিদ্যুৎ, গ্যাস, পানি সম্পদ, নির্মাণ ইত্যাদি। এ ধরনের 15টি খাতে বিভক্ত। তো বাংলাদেশের অর্থনীতিকে 15টি খাতে বিভক্ত করা হয় এবং খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয়। পরিশেষে 15টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ণয় করা হয়। তাহলে বাংলাদেশের অর্থনীতি কতটি খাতে বিভক্ত? 15টি খাতে বিভক্ত। এই 15টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। এখন উৎপাদন পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় মোট দেশজ উৎপাদন পরিমাপ করা হয়? উৎপাদন পদ্ধতিতে কিভাবে মোট দেশজ উৎপাদন পরিমাপ করা হয়? দেখো, একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এসব খাত থেকে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। বাংলাদেশে অর্থনীতি 15টি খাতে বিভক্ত করা হয় এবং খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয়। পরিশেষে 15টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। তারপর দেখো 2 নম্বরে দেখো আয় পদ্ধতি। এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ সময় প্রাপ্ত আয়ের সমষ্টি। এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো কি? উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ সমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। এখন দেখো, উৎপাদনের উপকরণ এগুলো আমরা আগে পড়েছি, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো হলো উৎপাদনের উপকরণ। এই যে মোট দেশজ উৎপাদন, এই পদ্ধতি মানে আয় পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ সমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। উৎপাদন কার্যে ব্যবহৃত বা উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ কয়টা? 4টা। এগুলো কি কি? ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। তা ভূমি কি, শ্রম কি, মূলধন কি, সংগঠন কি, এগুলো তোমাদের সাথে আগে আলোচনা হয়েছে। এদের প্রাপ্ত আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। ভূমির মালিককে দেওয়া হয় কি? খাজনা। আর মজুরি পায় কে? শ্রমিক। সুদ পায় কে? মূলধনের মালিক। এবং মুনাফা পায় কে? সংগঠক। তা দেখো, উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ 4টি: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এদের প্রাপ্ত আয়, এদের প্রাপ্ত আয় কি? ভূমির মালিক পায় খাজনা, তারপর শ্রমিক পায় মজুরি, মূলধনের মালিক পায় সুদ এবং সংগঠন পায় মুনাফা। অতএব মোট দেশজ উৎপাদন ইকুয়াল খাজনা যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা। এখন মোট দেশজ উৎপাদনের সূত্রটা কি? এখানে মোট দেশজ উৎপাদনের সূত্র কি? খাজনা যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা। খাজনা ভূমির মালিক, মজুরি শ্রমিক, সুদ মূলধনের মালিক আর মুনাফাটা পায় সংগঠন। এরপর আছে দেখো ব্যয় পদ্ধতি। এ পদ্ধতিতে জিডিপি হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। এই পদ্ধতিতে জিডিপিটা নির্ণয় করে কিভাবে? কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল, যত ব্যয় আছে। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়ও নিট রপ্তানিকে বোঝায়। তা সমাজের মোট ব্যয় বলতে কি বোঝায়? ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অতএব ভোগ যোগ বিনিয়োগ যোগ সরকারি ব্যয় যোগ নিট রপ্তানি। নিট রপ্তানির মধ্যে রপ্তানি বিয়োগ আমদানি। মোট দেশজ উৎপাদন ইকুয়াল মোট দেশজ উৎপাদন। তাহলে মোট দেশজ উৎপাদনটা নির্ণয় করে কিভাবে? ভোগ যোগ বিনিয়োগ যোগ সরকারি ব্যয় যোগ নিট রপ্তানি ইকুয়াল মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন বা এখানে একটা সূত্রও দেখা যায়, ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে দেখো ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। যেখানে সি হলো ভোগ, আই হলো বিনিয়োগ, জি হলো সরকারি ব্যয়, এক্স মাইনাস এম মানে রপ্তানি বিয়োগ আমদানি ইকুয়াল নিট রপ্তানি। উপরিক্ত 3টি পদ্ধতিতে পরিমাপকৃত মোট দেশজ উৎপাদন মোটামুটি কাছাকাছি হলে পরিমাপ সঠিক হয়েছে বলে ধারণা করা হয়।
এখন উপরিউক্ত তিনটি পদ্ধতির পরিমাপকৃত মোট দেশজ উৎপাদন যদি মোটামুটি কাছাকাছি হয় তাহলে পরিমাপ সঠিক হয়েছে বলে ধরা হয়। গণনা বা হিসাবের ত্রুটি বিচ্যুতির কারণে খানিকটা পার্থক্য হতে পারে, তবে প্রকৃত অর্থে তা একই ফলাফল বহন করে। গণনা বা হিসাবের ত্রুটি বিচ্যুতির কারণে সামান্য কিছু পার্থক্য হতে পারে, তবে প্রকৃত অর্থে তা কিন্তু একই অর্থ বহন করে। এখন দেখো, মোট দেশজ উৎপাদন বা জিডিপি পরিমাপ পদ্ধতি কয়টি? মোট দেশজ উৎপাদন বা জিডিপি পরিমাপ পদ্ধতি কয়টি? তিনটি। এখানে মোট দেশজ উৎপাদন বা জিডিপি মূলত তিনভাবে পরিমাপ করা যায়। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, 2 নম্বরে আয় পদ্ধতি, 3 নম্বরে ব্যয় পদ্ধতি। এখন দেখো, উৎপাদন পদ্ধতিটা কি? একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। আচ্ছা, বাংলাদেশে 15টি খাতে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে 15টি খাতে বিভক্ত করা হয় এবং খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয়। পরিশেষে 15টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। পরিশেষে কী করা হয়? 15টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। তারপর দেখো, আরেকটা হলো আয় পদ্ধতি। এ পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। মানে উৎপাদন ক্ষেত্রে বা উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ হলো 4টি: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এদের প্রাপ্ত আয় যথাক্রমে ভূমি কি? ভূমির মালিক পাবে খাজনা, শ্রমিক পাবে মজুরি, মূলধনের মালিক পাবে সুদ এবং সংগঠন পাবে মুনাফা। এদের প্রাপ্ত আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। অর্থাৎ মোট দেশজ উৎপাদন ইকুয়াল খাজনা যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা। তাহলে মোট দেশজ উৎপাদনের সূত্রটা কি? খাজনা যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা। এই আয় পদ্ধতি। এরপর আবার দেখো, 3 নম্বরটা দেখো, ব্যয় পদ্ধতি। এ পদ্ধতিতে জিডিপি হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের যত রকম ব্যয় আছে সব ধরনের ব্যয়ের যোগফল। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিত্যত্তনিকে বোঝায়। তাহলে সমাজের মোট ব্যয় বলতে কি বোঝায়? ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিত্যত্তনিকে বোঝায়। অতএব ভোগ যোগ বিনিয়োগ যোগ সরকারি ব্যয় যোগ নিত্যত্তনি ইকুয়াল মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন আবার সূত্র আকারেও লেখা যায়, y ইকুয়াল সি প্লাস আই প্লাস জি ইন্টু এক্স মাইনাস এম। এখানে সিটা হয়েছে কি? সিটা হয়েছে ভোগ, আইটা হয়েছে বিনিয়োগ, জিটা হয়েছে সরকারি ব্যয়, আর এক্স মাইনাস এম মানে রপ্তানি বিয়োগ আমদানি ইকুয়াল নিট রপ্তানি। তো এখন দেখো, উপরিউক্ত 3টি পদ্ধতিতে পরিমাপকৃত মোট দেশজ উৎপাদন মোটামুটি কাছাকাছি হলে পরিমাপ সঠিক হয়েছে বলে ধরা হয়। তিনটা যদি মোটামুটি কাছাকাছি হয় তাহলে পরিমাপটা সঠিক হয়েছে বলে ধরা হয়। গণনা বা হিসাবের ত্রুটি বিচ্যুতির কারণে খানিকটা পার্থক্য হতে পারে, তবে প্রকৃত অর্থে তা একই ফলাফল বহন করে। গণনা বা হিসাবের ত্রুটি বিচ্যুতির কারণে খানিকটা পার্থক্য হতে পারে, তবে প্রকৃত অর্থে তা একই ফলাফল বহন করে। তাহলে আজকের আমরা কী কী নিয়ে আলোচনা করলাম? জাতীয় আয়, তারপর জাতীয় আয়ের ধারণাসমূহ, এখানে 3টে ধারণা, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। তারপর মোট দেশজ উৎপাদন বা জিডিপি পরিমাপ পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। মোট দেশজ উৎপাদন বা জিডিপি পরিমাপ পদ্ধতিসমূহ নিয়ে আলোচনা করলাম। এগুলা মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই জিনিসগুলো বাড়িতে তোমরা ভালো করে আলোচনা করবে। আর তোমাদের যে জিনিসটা আমি প্রথমে দেখাইছি ওইটাও একটু দেখবে, ওইগুলো থাকবে কিন্তু জিডিপি মানে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, তারপর জিএনআই গ্রোস ন্যাশনাল ইনকাম, তারপর এনএনআই নিট ন্যাশনাল ইনকাম, তারপর সিসিএ ক্যাপিটাল কনসামশন অ্যালাউন্স,
ক্যাপিটাল কনসামশন অ্যালাউন্স। এখন এখানে প্রশ্ন হতে পারে ক অংশ হয়তো থাকলো জিডিপি বলতে কি বুঝো? ওই মোট দেশজ উৎপাদন না দিয়ে দিল জিডিপি বলতে কি বুঝো? জিডিপি বলতে কি বুঝো এই টাকার না দিল। আচ্ছা, তারপর এরকম দিতে পারে জিএনআই কি? জিএনআই কি বা জিএনআই বলতে কি বুঝো? জিএনআই হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম বা মোট জাতীয় আয়। তারপর হয়তো আসতে পারে এনএনআই কি? এনএনআই হয়েছে নিট ন্যাশনাল ইনকাম। এনএনআই হয়েছে নিট ন্যাশনাল ইনকাম। তারপর বা বলতে পারে যে এনএনআই এর পূর্ণরূপ কি? ওই নিট ন্যাশনাল ইনকাম। তারপর সিসিএ কি? ক্যাপিটাল কনসামশন অ্যালাউন্স। এই জিনিসগুলো তোমরা, আর একটা আছে এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট। এনএনপি মানে নিট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এই জিনিসগুলো নিয়ে তোমরা বাড়িতে ভালো করে অনুশীলন করবে এবং এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে। আমি আজকের আর আলোচনা করব না, এখানেই আমি আমার আলোচনা শেষ করব। তোমরা বাড়িতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।